হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি সিনেমা দম, যেটা গত ঈদে মুক্তি পেয়েছিল। তো বাংলাদেশের দর্শক অলরেডি দম দেখে ফেলেছে, আমাদের এখানে তো দেখার কোনো উপায় ছিল না। গতকাল চরকিতে আপলোড করা হয়, আমি রাত জেগে ছবিটা দেখি এবং এই সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। 2 ঘন্টা 7 মিনিটের ছবি চরকিতে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। কেমন লাগলো সিনেমাটা? দেখো, এই সিনেমাটা যদি আমাকে এক লাইনে বলতে হয়, এই সিনেমাটা হচ্ছে ওয়ান টাইম ওয়াচ। তার আগে বলি দম ছবির কি কি ভালো দিক রয়েছে। দম ছবির গল্প সম্পর্কে যদি ছোট্ট করে বলি, দম ছবির গল্পটা হচ্ছে শাহজাহান ইসলাম নূর, তার বিয়ে হচ্ছে এবং বিয়ের পর সে প্রচুর টাকা কামানোর জন্য, যেহেতু তার মানে ছাদ থেকে জল পড়ছে, প্রচুর টাকা কামানোর জন্য সে আফগানিস্তানে যাচ্ছে। আফগানিস্তানের তালিবানরা তাকে ধরছে, কাইন্ড অফ কিডন্যাপ করছে। কেন? কারণ তারা মনে করছে সে কিন্তু নন মুসলিম, সে কিন্তু মুসলিম না, সেই জন্য তাকে ধরছে। এবং তারপরে যখন জানতে পারা যাচ্ছে সে মুসলিম, তার সাথেও অনেক কিছু খারাপ ব্যবহার করা হচ্ছে। এবার আলটিমেটলি কেন তাকে ধরে আনা হলো এবং কি কারণে শাহজাহান ইসলাম নূরকে কিডন্যাপ করা হলো। অপরদিকে চঞ্চল চৌধুরীর চরিত্রটা এখানে আছে, যার নাম হচ্ছে সুজিত। সে কতটা হেল্প করতে পারবে, এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে দেখে নিতে হবে চরকিতে এই কাজটা। এই কাজটার প্রথম পজিটিভ দিক, এই কাজটার প্রথম পজিটিভ দিক হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্টস। মানে এই সিনেমাটার মধ্যে এত সুন্দর ভিজুয়াল তোমরা দেখতে পারবে। কাজাকিস্তানে শুট করা হয়েছে। ডিরেক্টর রেদওয়ান রনি। রেদওয়ান রনি কিন্তু চরকি সিইও, সুতরাং তিনি কিন্তু জানেন, মানে অডিয়েন্সের পালসটা বোঝেন এবং তিনি কিন্তু একটা বিশ্বমানের কাজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। এবং প্রতিটা ফ্রেমিং যেরকম স্টেজিং করা হয়েছে, আফরান নিশো একটা পার্টিকুলার আমি সিন বলছি, যেখানে আফরান নিশো ছুটে যাচ্ছে এবং সূর্যটা আস্তে আস্তে উঠছে এবং পাহাড় দেখতে পাচ্ছি এবং হাঁটার যে সিকোয়েন্স গুলো, সেগুলো এতটা ভালোভাবে ডিজাইন করা হয়েছে। বা চঞ্চল চৌধুরীর যে সিকোয়েন্স, আমি একটা ট্রেলারেও আলোচনা করেছিলাম, যে চঞ্চল চৌধুরী একটা জায়গায় দাঁড়িয়ে আছে, পেছনে মসজিদটাকে যেভাবে কভার করা হয়েছে, এই যে কিছু কিছু সিকোয়েন্স গুলো, এগুলো কিন্তু সত্যিই দারুণভাবে ডিজাইন করা হয়েছে এবং ভিজুয়াল আউটস্ট্যান্ডিং হয়েছে এই সিনেমাটার। এই সিনেমার লোকেশন, কালার গ্রেডিং থেকে শুরু করে মানে যাবতীয় টেকনিক্যাল কাজ, ভিএফএক্স, সাউন্ড ডিজাইন, স্পেশালি এই সিনেমার সাউন্ড ডিজাইনও কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার যদি আসি প্রত্যেকের পারফরমেন্সে, আফরান নিশোর অভিনয় নিয়ে আলাদা করে বলবার মতন কিচ্ছু নেই। আফরান নিশো নেলড ইট। এই সিনেমাতে আফরান নিশো যে চরিত্রটা প্লে করেছে শাহজাহান ইসলাম নূর, তাকে যখন মানে ধরে আনা হচ্ছে, সে যখন বলছে আমি মুসলমান, ছোট থেকে শুনেছি মুসলমান মুসলমান ভাই ভাই, বা সে যেরকম মানে দোয়াগুলো পড়ছে, বা সে যেভাবে বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ, এই যে কথাগুলো দিয়ে সে প্রুফ করার চেষ্টা করছে সে আলটিমেটলি মুসলমান, কিন্তু তাকেও কোনোভাবে কেউ বিশ্বাস করছে না সে মুসলমান। তখন একটা পার্টিকুলার সিকোয়েন্সের আমি কথা বলবো, তাকে উলঙ্গ করে খাতনাটা চেক করা হয় আফরান নিশোর। চোখের জল এসে গেছে ওই সিনটাতে, লিটারালি বলছি, এতটা গুজবাম্পস দিয়ে গেছে ওই পার্টিকুলার মোমেন্টে। যখন বলছে দিখাও, মানে আফরান নিশো ভাবছে যে আমাকে হয়তো দোয়া পড়তে বা কালমা পড়তে এগুলো বলতে বলা হচ্ছে, সেই ক্যারেক্টারটা কিন্তু কনস্ট্যান্টলি দোয়া, কালমা, আল্লাহু আকবার, এই যে এই সংলাপগুলো মানে সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছে, কনস্ট্যান্টলি আল্লাহু আকবার বলছে। কিন্তু আল্লাহু আকবার না, তাকে কিন্তু জানতে চাইছে মানে আসলে সে মুসলমান কিনা। এবং উলঙ্গ করে যে সিনটা, এবং যখন তার শরীর থেকে জামা কাপড়গুলো খোলা হচ্ছে, তার চোখের রক্ত বেয়ে যে জলটা দেখানো হচ্ছে, ওই পার্টিকুলার সিকোয়েন্সটা এত দুর্দান্ত লেগেছে আমার এবং চোখের জল এসে যাবে। ইন্টারভেল ব্লকেজ, এই ইন্টারভেল ব্লকেজটা যখন আসে, তোমরা জাস্ট দেখবে যেরকম ভাবে গাধার ওপর দিয়ে গাধাটাকে ঘুরছে, গাধার ওপর আফরান নিশো রয়েছে এবং যেভাবে আফরান নিশো দোয়া ইউনুস পড়তে থাকছে, সেই জিনিসগুলো এতটা ভালোভাবে ডিজাইন হয়েছে না, ইন্টারভেল ব্লকেজটা দারুণ। এবার যদি আসি এই কাজটার নেগেটিভ দিক, দেখো এই কাজটার যেটা আমার নেগেটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে এই সিনেমাটার মধ্যে প্রতিটা ক্যারেক্টারকে না সঠিকভাবে এস্টাবলিশড করা হয়নি। মানে গল্পটা শুরুই হচ্ছে আফরান নিশো, সে তালিবানদের হাতে বন্দি, এবার তাকে কিভাবে ধরে আনা হলো বা তাকে সেইটা নিয়ে কিন্তু দেখানো হচ্ছে না। বা বাহারুদ্দিনকে যে আমেরিকার লোক ধরেছে, এবার সেটাকেও যে প্রপারলি গল্পে ঢুকছে সেটাও কিন্তু না। তালিবানদের যারা চরিত্র, সে বলছে আমাদের লিডার বাহারুদ্দিন, তাকে অ্যারেস্ট করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে, এই যে এইটা দেখতে পাচ্ছি। কিন্তু
প্রপারলি গল্পের মধ্যে যদি প্রতিটা জিনিসকে ঠিকভাবে ধরে ধরে এস্টাবলিশ করা যেত না, তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি প্রমিনেন্ট লাগতো এবং দর্শকদের কাছে আরো বেশি ইমোশনাল ফিল লাগতো। দর্শক কিন্তু হাউ হাউ করে কাঁদতো, কারণ এটা কিন্তু সত্যি ঘটনা অবলম্বনের একটা কাজ। 2007-এ ঘটে যাওয়া মোহাম্মদ নূর ইসলাম, ওনার জীবন অবলম্বনে কিন্তু এই কাজটা করা হয়েছে। সুতরাং আরেকটু যদি আমার মতে ক্যারেক্টারগুলোকে ধরে ধরে দেখানো যেতে পারতো, বা পূজা চেরির সাথে আফরান নিশোর যে বিয়ে হচ্ছে সেই সিকোয়েন্সটা যদি আরেকটু ভালোভাবে দেখানো যেত, সেটা কিন্তু আরো আমার মতে ভালো লাগতো। জাহিদ হাসানকে একটা ছোট্ট রোলে আমরা দেখতে পাই, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টে মানে ক্যারেক্টার রাইটিং এ এটা করে শুরু করা যেতে পারতো যে মানে লিনিয়ার ফরম্যাটেই গল্পটা যেতে পারতো। আফরান নিশো তার বিয়ে হচ্ছে, বিয়ের পর সে মানে প্রচুর তাদের দুর্দশা, সে কাজে যাচ্ছে, তাকে তালিবানরা ধরছে, এই ফরম্যাটে যদি গল্পটা এগোতো তাহলে কিন্তু আরো বেশি গল্পটা ভালো হতো। এবং গল্পের মধ্যে অযৌক্তিক কিছু সিনস আছে, মানে গানের ব্যবহার তো গল্পে খুব ভালো। যেমন একটা পার্টিকুলার কথা বলতে হবে, কাজী নজরুল ইসলামের দুর্গমগিরি কান্তার মরু, এই গানটা যেভাবে আসে সেটা কিন্তু মাইন্ড ব্লোয়িং। কিন্তু গানের ব্যবহারের পর এছাড়া কিছু অযৌক্তিক কিছু সিন আছে, মনে হবে একটু মনে হচ্ছে একটু কেটে দিই একটু ড্র্যাগ ফিল হবে। সেই সিনগুলোকে না রেখে যদি ক্যারেক্টার এস্টাবলিশডের পেছনে যদি ছবিটার ডিউরেশন 2.5 ঘন্টা হতো, অনেক বেটার হতো। সিরিয়াসলি বলছি, অনেক কিছু মনে হচ্ছে দেখালো না, অনেক কিছু দেখানো যেতে পারতো। ছবিটা অনেক বেশি ছোট, মানে কম্প্যাক্ট করার, মানে এত বেশি কম্প্যাক্ট করতে চেয়েছে, অনেক সিকোয়েন্স যেগুলো দরকার ছিল সেগুলো তারা রাখেনি, এবং যেগুলো দরকার নাই সেগুলো তারা ঢুকিয়ে দিয়েছে। এটা কিন্তু আমার মনে হয়েছে, এটাই হয়েছে এই ছবিটার মেজর প্রবলেম, যে ক্যারেক্টার এস্টাবলিশই করা হয়নি, হুটহাট করে ক্যারেক্টার ঢুকছে, এবং কোনো ক্যারেক্টারের জার্নি, কোনো ক্যারেক্টারের ব্যাক স্টোরি, কোনো ক্যারেক্টার সম্পর্কে ডিটেলসে আমাদের কিছু দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ক্যারেক্টারগুলো আসছে গল্পের মধ্যে, কিন্তু ক্যারেক্টারগুলোকে, যে চঞ্চল চৌধুরীর চরিত্রটা, চঞ্চল চৌধুরীকে কিন্তু আরো বড় স্পেস দেওয়া যেতে পারতো। এখানে পূজা চেরিকে অযৌক্তিক স্পেস দেওয়া হয়েছে। পূজা চেরিকে আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো অভিনেত্রী লাগে না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাও পূজা চেরি চেষ্টা করেছে নিজের জায়গা থেকে ভালো কিছু করার, কিন্তু চঞ্চল চৌধুরীর যে চরিত্রটা, সে এত বেশি ফান করছে, কমেডি করছে, সে একটা গাড়ির মধ্যে একটা গালাগাল দিয়েছে, তো সেগুলোকে তো আরেকটু ভালোভাবে দিলে না, চঞ্চল চৌধুরী যতটা রিলিফ দিতে পারছে সিনেমাটাকে, চঞ্চল চৌধুরীকে গল্প থেকে মাঝে মধ্যেই নাই মনে হচ্ছে চঞ্চল চৌধুরী আবার কখন আসবে। এই যে চঞ্চল চৌধুরী যতক্ষণ গল্পের মধ্যে থাকছে, ততক্ষণ যে দর্শকের মনে যে একটা স্যাটিসফাইড হচ্ছে, সেটা কিন্তু চঞ্চল চৌধুরী যদি পুরো সিনেমা জুড়ে থাকতো না, আরো কিন্তু ভালো হতো। মানে ডিরেক্টর রেদওয়ান রনিকে, যেহেতু তার এটা মানে আইসক্রিমের পরবর্তীতে তার দ্বিতীয় কাজ, তাকে কিন্তু আবারও মানে দেখতে হবে যে কোন কোন ডিপার্টমেন্টকে ভালো করতে হবে। দমে যেগুলো মানুষ নেগেটিভ দিক বলেছে সেগুলোকে কাটে উঠে ভালো কিছু করার জন্য রেদওয়ান রনির উপর আশা তো আমার ডেফিনেটলি রয়েছে। তো তোমাদের কার কার দম ভালো লেগেছে কমেন্ট করে জানিও, এবং তোমরা কারা কারা দম দেখেছো, সিনেমা হলে দেখেছো, এবং কারা কারা চরকিতে দেখলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।